কেমন মেরে তুই? তোর বিয়ে ভেঙে গিয়েছে, এ তো তোর কোনো হেলদোল নেই। আজ যে তোর বিয়ে হওয়ার কথা ছিল জাইনের সাথে, সেই জাইন তোর ছোট বোনকে নিয়ে পালিয়েছে। হায় আল্লাহ, এ কেমন মেয়ে পেটে ধরেছি আমি, যার মন বলতে কিছু নেই। রাজশাহী শহরের বুকে রাজকীয় ডুপ্লেক্স বাড়িটি কাঁপিয়ে হাউমাউ করে কেঁদে উঠলেন শাহিদা বানু। তার আহাজারিতে থমকে গিয়েছে বিয়ের অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ। এ এক মায়ের আহাজারি তার মেয়ের জন্য। আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীরা যে তার মেয়েকে কলঙ্কিত করছে। বিয়ে ভেঙে যাওয়া কোনো মেয়েকে এই সমাজে এখনো ভালো নজরে দেখে না। তার মেয়ের জীবনটা যে নষ্ট হয়ে গেল, এখন এই সমাজ তার মেয়ের চরিত্রে কালি লাগাবে। এজন্যই তো মায়ের মন ডুকরে ডুকরে কাঁদছে। কিন্তু যার জন্য কাঁদছে সে মেয়ে যেন বুঝতে পারছে না তার সাথে কি ঘটবে ভবিষ্যতে। মায়ের কথাগুলোকে পাত্তা না দিয়ে নায়রা ভারী কারুকাজ করা লাল রঙের লেহেঙ্গাটার মতো চলার সুবিধা মতো উঁচু করে নিয়ে রিমিঝিমি পায়ে হেঁটে যাচ্ছে ক্যাটারিংয়ের লোকেদের কাছে। এ যেন তার জীবনের সবচেয়ে বড় সুখের দিন। ক্যাটারিং লোকেদের বলে নিজের পছন্দ মতো খাবার নিয়ে রওনা হলো দোতলায় কামরার উদ্দেশ্যে। হ্যাঁ, নায়রা ছুটল পরিবারের সকলকে অবজ্ঞা করে তার গন্তব্যে। উপস্থিত সকলে শুধু চেয়ে দেখল তার কাণ্ড কারখানা, কিন্তু একটা টু শব্দ করার সাহস পেল না। নায়রা একেবারে শান্ত হয়ে রয়েছে, এটাই ঝড় আসার পূর্বাভাস। শাহিদা বানু তখনও কাঁদছিল। মেয়ের এমন কৃতকর্ম সচক্ষে দেখে কান্না থামিয়ে দিল সে। ফ্লোর থেকে উঠে রাগ মিশ্রিত কণ্ঠে তার ছোট বোনকে বলল, দেখেছিস সাহেলি, এই মেয়ের কোনো হুঁশবোধ আছে? এখন সে খাবার নিয়ে ছুটল গান্ডে পিণ্ডে গেলার জন্য। এখন কি ওর গেলার সময়? শেষের কথাটি বলে আবার ফুপিয়ে কাঁদা আরম্ভ করল শাহিদা বানু। সেহেলি বড় আপাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলল, কি করবে এছাড়া আর? না খেয়ে দিয়ে পড়ে থাকবে? এতে কি সব সমস্যার সমাধান হয়ে যাবে? আর তুই যে এভাবে কাঁদছিস, তাতে কি কোনো সমস্যার সমাধান হবে? কিংজা নামের ঊনবিংশ বছরে পদার্পণরত মেয়েটা এ পর্যায়ে এগিয়ে আসলো তার খালামণিদের কাছে। বড় খালার উদ্দেশ্যে বলল, খালামণি, জাহর হয়ে গিয়েছে, বাইরের লোকজন কিন্তু আমাদের নিয়ে সমালোচনা করছে, তুমি এবার একটু শান্ত হও। শাহিদা বানু তবুও শোনেন না তার কারোর কথা, নেত্রযুগল অশ্রুতে সিক্ত হয়ে রয়। শাহিদা বানু তখনও কাঁদছে, কিন্তু বাকি তিনটে মানুষ, নায়রার বাবা জাহিদুল ইসলাম, সে কখন ঘরে গিয়েছে আর নিচে আসেননি। জাইনের বাবা মা তো লিভিং রুমে নিষ্প্রাণ হয়ে বসে রয়েছে। এখন অবধি তাদের কণ্ঠস্বর লোকজনের কানে পৌঁছায়নি। লিভিং রুমে এত মানুষের ভিড় ঠেলে প্রবেশ করল লম্বা সুঠাম দেহি এক পুরুষ। কণ্ঠে যথেষ্ট গম্ভীর্য এনে পুরুষ অবয়বটি বলল, বাড়িতে ভিড় কেন? এত হট্টগোল কান্নাকাটি কিসের? লিভিং রুমে উপস্থিত সবাই কণ্ঠস্বরটি উৎপত্তি স্থলে উৎসুক হয়ে তাকায়। দরজার নব ঘুরিয়ে ধীর পদযুগলে কক্ষে প্রবেশ করল নায়রা। এগিয়ে গেল বিছানায় শয্যারত বৃদ্ধার নিকট। বেডসাইড টেবিলে খাবার থালাটি রেখে একটি কাঠের চেয়ার নিয়ে বসল বিছানার পাশে। কাউকে উদ্দেশ্য করে কণ্ঠটি আওয়াজ তুলল, কে যেন বলেছিল খাবারের উপর রাগ করতে নেই? কে বলেছিল? খুবই ভাবুকভাবে কারো কাছে জানতে চাইল নায়রা। বৃদ্ধা মহিলাটি পিটপিট করে চোখ খুলে তাকালো। রোশনাইয়ের মতো ঝলমল করতে থাকা মুখ পানে বধূ সেজে একেবারে সাক্ষাৎ রাজরানী লাগছে তার নাতনিকে। এত সুন্দর মেয়েকে বিয়ের আসরে রেখে কিনা অন্য একটি মেয়েকে নিয়ে পালিয়ে যায় তারই আরেক নাতনি, এই নিয়ে আত্মগ্লানিতে ভুগছে জোলেখা বেগম। জোলেখা বেগম তার মৃত স্বামীর ইচ্ছা পূরণ করার জন্য জাইন, ফারহাদ শুভ্র আর ইয়ানাত আফরিন নায়রার বিয়ে দিতে চান। বলা যায় কিছুটা তাদের মতের বিরুদ্ধে। ইখতিয়ার ইসলাম খুব শখ করে তার মেয়েছো নাতির সাথে নাতনির বিয়ে ঠিক করছিলেন। স্ত্রী ও দুই ছেলেকে বলেছিলেন সে বেঁচে না থাকলেও যেন তাদের দুজনের বিয়ে দেয়। সে তার নাতি জুলেখা বেগম এ কাজ করে বসেছেন। সে কি জানতো যে জাইন এমন নির্বোধের মতো কাজ করবে? জাইন তো রাজি হয়েছিল। প্রথমে না করেছিল কাজিন বলে, কিন্তু পরে তো রাজি হয়েছিল। নায়রাকেও অনেকবার বোঝানোর পর রাজি করেছিলেন। তাহলে জাইন কেন এমন করলো? তার যদি বিয়ে না করারই থাকতো তাহলে রাজি কেন হলো? কেন বলেনি সে উপমাকে পছন্দ করে? শুরুতে বলতে পারতো সে উপমাকে পছন্দ করে, তাহলে তো এত জটিলতার সৃষ্টি হতো না।
আর না পরিবারের সবাইকে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীদের কাছে অপদস্থ হতে হতো। জুলেখা বেগম নিজে তাহলে তাদের বিয়ের ব্যবস্থা করত, তাদের অভিভাবকদের বুঝিয়ে। ভাবনা ছেড়ে উঠে বসলেন জুলেখা বেগম। এমন বিপর্যস্ত ঘটনার পর তার প্রেশার ফল করেছিল। ঘণ্টাখানেক আগে ডাক্তারটা চেক আপ করে গিয়েছেন। আপন মনে খাবার থালাটা তার দিদের সামনে ধরে নিয়ে বলল, এই যে বুড়ি, তাড়াতাড়ি খেয়ে নাও, সে কখন থেকে না খেয়ে আসো, খানিকক্ষণ বাদে মাগরিবের আজান দেবে। তুই খেয়েছিস? নায়রা খাবার মাখাতে মাখাতে বলল, খেতে আর দিল কই তোমার বড় ছেলের বউ, যা শুরু করেছে। কথাগুলো খুবই গুরুত্বপূর্ণতার সাথে বলল নায়রা। নায়রার মুখ হাসি খুশি, যেন সে নিতান্তই আনন্দে রয়েছে। বিয়ে ভেঙে যাওয়ার বিন্দুমাত্র দুঃখ বেদনা তার মধ্যে নেই, যার 5টা মেয়ে অনুভব করত। জুলেখা সেটা পরোক্ষ করলেন। অবশ্য সে ভালোভাবে জানে তার নাতনি সাধারণ মেয়েদের মতো নয়। তবু বিয়ে ভাঙা যে কোনো মেয়ের জন্য লাঞ্ছনার এক্ষেত্রে ভিন্নতা দেখা দিয়েছে নায়রার আচরণে। জুলেখা বেগম নায়রাকে বললেন, সব দোষ আমার জন্য সবাই এত কথা বলছে। দোষ তোমার না, এমনকি বর্তমান বাড়িতে উপস্থিত কারোই নয়। দোষ যাদের, তাদের তো আমি দেখে নেব। এরপর আবার বলল, এখন নাও তো, খেয়ে নাও। জুলেখা বেগমের কথা বাড়ালেন না, নাতনির হাতে চুপচাপ খেতে থাকেন। তার শরীরটা খারাপ লাগছে। কি হলো, এখানে এসব কি হচ্ছে? আনসার মি। সবাই অনিমেষ তাকিয়ে রইল জায়ানের দিকে। জাফর ইসলাম ছোট ছেলেকে দেখে সোফা থেকে উঠে দাঁড়ালেন, কিন্তু তার স্ত্রী ভাবলেশীন হয়ে বসেই থাকে। সব ঘটনা বলার জন্য এগিয়ে যায়। এর আগে শাহিদা বানু জায়ানের সামনে দাঁড়িয়ে বলে, তোমার ভাই উপমাকে নিয়ে পালিয়েছে। হোয়াট? জান হতভম্ব। হ্যাঁ ভাবি, ঠিক বলেছে শুদ্ধ, শুভ্র উপমাকে নিয়ে পালিয়েছে। জাফর ইসলাম কণ্ঠস্বরকে খাদে নামিয়ে বলে কথাটি। জান একে একে বাড়ির প্রত্যেককে অবলোকন করতে থাকে। তার এখনও বিশ্বাসই হচ্ছে না এমন একটা কাজ তার ভাইয়া করতে পারে। বাড়িতে উপস্থিত মেহমানদের একাংশ জাইন উপমাকে নিয়ে সমালোচনা করতেছে। তাদের এই সমালোচনা বাদ যাচ্ছে না নায়রাও। এক মহিলা ফিসফিসিয়ে অন্যদের বলল, একেই বলে মেয়ে মানুষ, বোন হয়ে কিনা আরেক বোনের হবু বর নিয়ে পালায়, সি সি সি। আরেক মহিলা বলল, সবাই হিংসেরে হিংসা, ওই সেরি নাকি বউয়ের ফুফাতো বোন। শুনছিলাম সেরির মা আর সেরিটা এই বাড়িতেই থাকে। জাফর সাহেবের বড় পোলাটা, যার লগে বিয়া হওয়ার কথা ছিল, একেবারে রাজপুতের লাহান পোলাখানা। এ লেগে হিংসায় এই কামটা করছে সেরি। মহিলাদের কথার প্রেক্ষিতে তৃতীয় আরেক মহিলা বললেন, দোষ খালি সেরির নাকি? পোলাটারও দোষ আছে। ওগো দুইটার মনে হয় আগে থেকেই প্রেগন্যান্ট ছিল। কিন্তু কথা ওইডা না, কথা হলো বিয়ে করবে না। তেলে বিয়েতে রাজি হইছস কেন? মায়েডার লাইগা দরদ লাগতেছে আমার, বিয়েটা ভাঙ্গা গেল, মায়েডার এখন কি হইব? প্রথম মহিলাটি আবার বলল, কি আর হবে, মেয়েটাকে তো খানিকক্ষণ আগে দেখলে তোমরা। বিয়ে ভাঙার কোনো প্রভাব তার উপর পড়েছে? ঠিকই থালা করে খাবার সাজিয়ে নিয়ে চলে গেল খেতে। কোনো দুঃখ কষ্টের ছাপ নেই মেয়েটার মুখে। কিংজা তন্মধ্যে সেখানে উপস্থিত হয়। মহিলাগুলোর দিকে বিরক্ত সূচক তাকে কর্কশ কণ্ঠে বলল, আপনারা এখন আসুন প্লিজ। দেখছেন তো আমাদের পারিবারিক কিছু কলহ তৈরি হয়েছে। জৈনক কিঞ্জাকে উপহাস করে বলল, তুমিও তো ওর কোন সম্পর্কের বোন হও, তাই না? তুমি আর উপমা তো প্রায় সমবয়সী। উপমাকে দেখতাম নায়রার জন্য দুধ উতলানোর মতো দরদ উতলায় পড়ত। তোমারও তো দেখছি দরদ উতলে পড়ছে বোনের জন্য। উপমার মতলব তো ঠাউরে আসছে, তা তোমার মতলব কি মেয়ে? আপনারা কিন্তু নিজেদের সীমা অতিক্রম। এই মেয়ে, তুমি ওদিকে যাও, ওনাদের ব্যবস্থা নিচ্ছি। জায়ানের ধমক খেয়ে কিঞ্জার প্রস্থান হয়। জায়ান মহিলাগুলোর সামনে দাঁড়ায়। তার দৃষ্টি শান্ত, স্বাভাবিক। জায়ানকে দেখে মহিলাগুলো ভুরু কুঁচকায়। দরাজ কণ্ঠে জায়ান বলে ওঠে, বিনা টিকিটে তো এতক্ষণ যাত্রাপালা দেখলেন, এই অনেক। এখন বিদায় হন, পরে না হয় আবার যাত্রাপালা দেখতে আসবেন টিকিট সমেত। তুমি না বরের ছোট ভাই? আইসে গেট আউট। মহিলাটিকে থামিয়ে দিয়ে জায়ান আবারও দারাজ কণ্ঠে বলে ওঠে। জায়ানের কথায় মহিলাগুলো অপমানিত বোধ করেছে, তাই তারা কোনো কথা না বলে জুলেখা মেনশন বাড়িটি ত্যাগ করল। সদর দুয়ার থেকে সামনে হেঁটে বাবার সামনে দাঁড়ায় জায়ান। চাচা কোথায়? জাফর ইসলাম সোজা সাপটা জবাব দেন ছেলের প্রশ্নের। তার কক্ষে। জায়ান বাবার দিকে কয়েক পলক তাকিয়ে থেকে উপরে চলে যায়।
দিদাকে খাইয়ে খালি থালা হাতে নিচে নামার উদ্দেশ্যে উদ্যত হয় নায়রা। ঘরের দরজা পেরিয়ে 2 কদম এগোতেই ধাক্কা খায় শক্তপোক্ত খাম্বার মতো কারোর সাথে। সামলাতে অপরক নায়রা টাল সামলাতে না পেরে পড়ে যেতে নেয়। তবে সে পড়ে যাওয়ার আগে শক্তপোক্ত পুরুষালী হাত তার হাতের কবজি শক্ত করে চেপে ধরে, যার দরুন সে এ যাত্রায় রেহাই পায়। সে রেহাই পেলেও রেহাই পায় না তার হাতে থাকা কাঁচের থালাবাটি। প্রচণ্ড ঝংকার দিয়ে মেঝেতে পড়ে তছনছ হয়ে যায়। নায়রা একবার মেঝের দিকে তাকায় তো একবার নিজের বাম হাতে কবজির দিকে, পরিশেষে তার সামনে দাঁড়িয়ে থাকা যুবকের দিকে সরু চোখে তাকায়। তুই? ঝাপটা মেরে জানের হাতের বাঁধন থেকে নিজের হাত ছাড়িয়ে নেয় নায়রা। হাতের কবজির দিকে তাকিয়ে দেখে জানের হাতের ছাপ নায়রার ফর্সা হাতে পড়েছে, লাল হয়ে আছে হাত। জানের কোনো উত্তর না পেয়ে আবার বলল, এই তোর সাহস হয় কি করে তুই আমার হাত ধরিস? জান গাছাড়া ভাব নিয়ে ইন করা শার্টের টপ দুটো বোতাম খুলতে খুলতে বলে, সাহসের কি আছে? চোখ কি হাতে নিয়ে ঘুরিস? দেখে শুনে চলতে পারিস না? আর তোর কি মাথার পেছনে লাগানো, তুই দেখে শুনে চলতে পারিস না? নায়রা মুখ কঠিন করে দাঁড়িয়ে আছে জানের মুখোমুখি। জানের প্রশ্নের উত্তর না দিয়ে বলে, চোখ দিয়ে ভালো করে তাকিয়ে দেখ তুই কি করেছিস। তোর জন্য ভেঙেছে কাঁচের গ্লাস, প্লেট, বাটি। এগুলো কি আমার হাতে ছিল? ছিল না, কিন্তু তুই ধাক্কা মেরেছিস। ইচ্ছে করে করিস তুই এসব, তাই না? ইচ্ছে করে করলে তোকে ধরতাম? তোকে কে বলেছে ধরতে? দেখ আমার হাতে তোর আঙ্গুলের ছাপ পড়েছে, এখনো জ্বলছে আমার হাত। এজন্য কারোর উপকার করতে নেই। আমি তোকে না ধরলে পরে কোমর ভেঙে পড়ে থাকতিস। বিয়ে তো ভেঙেছে, কোমরও ভাঙত। এ পর্যায়ে জান থামে। নায়রা সুশ্রী মুখ পানে দৃষ্টি নিবদ্ধ করে বুকে হাত রেখে আবার বলে, ভালোই হতো বিয়ে ভেঙে যাওয়া বউয়ের কোমর ভাঙত। ব্যাপারটা কিন্তু খুবই ফানি, তাই না? ঠোঁট কামড়ে হাসে জান। এদিকে নায়রার চোখ মুখ শক্ত, লেহেঙ্গা খামসে দাঁড়িয়ে আছে। জানের বারবার নায়রাকে খেপিয়ে দিতে ভালো লাগে। ওকে খেপানোর মধ্যে আলাদা প্রশান্তি পায় জান। এদিকে নায়রা ক্রোধের আগুনে দহন হচ্ছে। জানের দিকে আঙুল তুলে বলল, নিজের লিমিটের মধ্যে থাক জান। জানও তার হাতের আঙুল দ্বারা নায়রার হাতের আঙুল সরিয়ে বলল, সেম টু ইউ ডিয়ার, না হওয়া ভাবি। জান, আই জাস্ট কিল ইউ। জান শুনল না নায়রার কথা, তার বাহুতে ধাক্কা দিয়ে সামনের দিকে অগ্রসর হলো। জানের ধাক্কায় নায়রার একটা পা পড়ল কাঁচের টুকরোর ওপর। পায়ের ব্যথায় শুধু মৃদু আহ শব্দ করল। সে যে জানের কর্ণকুহরে বোধহয় ধাবিত হয়নি। নায়রা ব্যথাটুকুকে পাত্তা না দিয়ে চিৎকার দিয়ে ডাকল, বিল্লি। জাহিদুল ইসলাম গম্ভীর মুখে পেছনে 2 হাত বেঁধে নিজ কক্ষে পায়চারি করছে। এই বিয়েতে রাজি না হলেই পারত। জাহিদুল সাহেব তার মৃত বাবার ইচ্ছা পূরণ করার জন্যই একমাত্র মেয়ের বিয়ে জান্নাতের সাথে দিতে চেয়েছিল। এছাড়াও মেয়েকে দূরে কোথাও বিয়ে দিবেন না বলে ভাইপোর সাথে মেয়ের জীবন জুড়াতে চেয়েছিলেন। জাইনের ব্যক্তিত্ব জাহিদুল ইসলামের খুবই পছন্দের ছিল। সে দায়িত্ববান, বিচক্ষণ, কর্মঠ একজন যুবক। জাইন তাদের পারিবারিক ব্যবসার যোগ দেওয়ার পর থেকেই ব্যবসার দ্বিগুণ উন্নতি হয়েছে। এছাড়া দেখতেও যথেষ্ট সুদর্শন। জাফর ইসলামের বড় ছেলে। জাহিদুল সাহেব তার ভাইপোর কৃতকর্ম এখনও পুলিশকে জানাননি। পরিবারের মান সম্মানের কথা চিন্তা করে, তবে সে এর শেষ দেখে ছাড়বে। চাচা আসবো? জাহিদুল ইসলাম বুঝতে পারেন কে এসেছে। সে ভারী স্বরে দরজার বাহিরে অবস্থানরত পুরুষটিকে বলে, এসো। জান দরজা ঠেলে কক্ষে প্রবেশ করে। চাচার নিকট গিয়ে বলে, ভাইয়া যে এমন একটা কাজ করবে সেটা সকলের অপ্রত্যাশিত ছিল। ভাইয়ের ব্যক্তিত্বের সাথে এমন একটা কাজ বেমানান। তোমারই তো ভাই, ভুল আমার। আমি তোমাদের দুজনের তফাৎ করেছিলাম। এমন পরিস্থিতিতে আপনি আমাকে না টেনে কথা নাইবা বললেন। জাহিদুল ইসলাম তাসছিলের হাসি এসে বলল, ঠিক বলেছে শুদ্ধ। শুভ্র যা করেছে তার সাথে তোমার কোনো সম্পর্ক নেই, কিন্তু ওই যে দুজনের শরীরে তো একই রক্ত বইছে। জান ম্লান হেসে প্রত্যুত্তরে বলে, আমার শরীরে কিন্তু আপনার ভাইয়ের রক্তই বইছে, এবং আপনার আর আপনার ভাইয়ের শরীরে আমাদের দাদাজির রক্ত বইছে। হিসেব নিকেশের ছক কষলে কিন্তু আমাদের 4 জনের শরীরে একই রক্ত বহমান। তুমি আপাদমস্তকে একটা বেয়াদব, আর তোমার ভাই প্রতারক। এসব কথা বাদ দেন, আপনার মেয়েকে নিয়ে ভাবুন। বলুন, আমার ভাই বাড়িতে আসলে কি করবেন? শুলে চড়াবেন নাকি যাবজ্জীবন কারাদণ্ড দেবেন?
জান রসিকতার সহিত কথাটি বলল। তোমার সাথে বসে রসিকতা করার জন্য ঢাকা থেকে তোমাকে ডেকে আনিনি। জান বুকে হাত বেঁধে দাঁড়ায়। তাহলে কেন ডেকেছেন? তোমার গুণধর ভাই আর বোনকে খুঁজতে। নাহিরও 2টোর দিকে বেরিয়েছে খুঁজতে। তুমিও যাও, খুঁজে বের করো ওদের। এখন আর খুঁজে কি লাভ? যা হওয়ার তো হয়ে গিয়েছে। আমি যা বলছি তাই শোনো। বিল্লি, কোথায় ছিলি তুই? কখন থেকে ডাকছি তোকে? বিজলি নামের কাজের মেয়েটি লক্ষ্য করল নায়রা পা দিয়ে অবধে রক্ত ঝরছে। সে আতঙ্কিত হয়ে বলল, এ কি আপু? কিভাবে হলো এসব? এত প্রশ্ন না করে এই জায়গাটা পরিষ্কার কর। এখন ওর পায়ে কাজ ফুটেছে, এরপর অন্যদের পায়ে ফুটবে। হারিয়াপ। কি হয়েছে রে নায়রা? আপনার কণ্ঠ শুনে কক্ষ থেকে বেরিয়ে আসে জুলেখা বেগম। তোমার ছোট নাতির কাছে জিজ্ঞেস করো। ওমা, শুদ্ধ এসেছে নাকি? না আসলে বলছি কি, দেখো মেঝের কি অবস্থা করেছে। জুলেখা বেগমের চোখ গেল মেঝেতে আলতো করে রাখা নায়রার পায়ের পাতার দিকে। তার পা দিয়ে অবিরত রক্ত ঝরছে। বিজলি, নায়রাকে ধরে আমার ঘরে নিয়ে আয়। দিদার কথা মতো বিজলি নায়রাকে ঘরে নিয়ে যায়। ক্ষত স্থানে কাঁচ সরিয়ে সেখানে স্যাভলন দিয়ে পরিষ্কার করে ব্যান্ডেজ করে দেয়। বিজলির সাহায্যে কোনো রকম খুঁড়িয়ে খুঁড়িয়ে নিজ কক্ষে প্রবেশ করে নায়রা। হাঁটার সময় বজ্জাতটাকে ভালো করে গালিগালাজও করেছে সে। ফ্রেশ হয়ে পরনের লেহেঙ্গাটা পাল্টে হালকা গোলাপি রঙের একটা সালোয়ার কামিজ করে নিল। ভেজা চুলগুলো তোয়ালের সাহায্যে ভালো মতো মুছতে থাকলো। বজ্র যেমন হুটহাট করে পৃথিবীতে আছড়ে পড়ে, ঠিক তেমনি জান নায়রার ঘরের দরজার চাপড়াতে থাকলো আর ধমকের সাথে ডাকতে থাকলো মেয়েটিকে, এই নায়রা, দরজা খোল, খোল বলছি, এক্ষুনি খুলবি। নায়রা হলো মহাবিরক্ত। সেও ধমকে বলে উঠল, আমি দরজা খুলব না, তোর বাপের ঘর নাকি? দরজার ওপাশে দাঁড়িয়ে জান রাগে ফুঁসছে, তবুও রাগটুকু সংবরণ করে স্বাভাবিকভাবে বলল, ফুপিকে বাড়িতে কোথাও পাওয়া যাচ্ছে না। আমার মনে হয় ফুপি বাড়ি ছেড়ে চলে গেছে। সাজবেলার নীলছে আকাশ, সে আকাশে ঝাঁক বেঁধে উড়ে যাচ্ছে খেঁচর প্রজাতির প্রাণীরা। এ সময় আকাশটা কল্পনাশী অনিন্দ অলঙ্কৃত প্রকৃতির শোভায়। সময়টা সন্ধ্যা 6:47। জান গাড়ির স্টিয়ারিং ঘুরিয়ে গাড়ি পোর্টসের বাইরে নিয়ে যায়। বকুলতলি এলাকা পার হয়ে মেন রোডে সর্বোচ্চ গতিতে চলতে থাকে গাড়ি। তার পাশের সিটে চুপচাপ অবস্থানরত নায়রা। নায়রা নীরব, কিন্তু তার মনের মধ্যে চলছে তুমুল তোলপাড়। ফুপি যে বাড়ি ছেড়ে চলে গেল তার জন্য কোনোভাবেই সে দায়ী নয়, সেটা নায়রা জানে। আর উপমা তালুকদারও দ্য মোস্ট ইরেসপন্সিবল ম্যান জাইন যে কেবল দায়ী, এটাও সে মানে। নায়রার ফুপি বাড়ি ছেড়ে চলে গেছে শাহিদা বানুর কটু কথা শুনে। শাহিদা বানু তো আর এমনি এমনি এতগুলো কথা শোনার নেই, কারণ আছে বলে কথা শুনিয়েছেন। তার দিক দিয়ে বিষয়টি পরখ করলে সে সঠিক। একজন মা হিসেবে শাহিদা বানু সত্যি শতভাগ সঠিক। তবুও নায়রার আরও বিতৃষ্ণা বেড়ে গেল তার মায়ের প্রতি। এই যে বাড়িতে আজ এমন অপ্রীতিকর পরিস্থিতির জন্য দায়ী কেবল জাইন, ফারহাদ, শুভ্র। নায়রার কোনো ভুল ত্রুটি এখানে নেই, বাকিদের মতো সেও পরিস্থিতির শিকার। গাড়ি চালানো অবস্থায় আর চোখে নায়রাকে এক পলক দেখে নিল জান, যে নায়রার চোখে ওয়ান অব দ্য মোস্ট ইরিটেবল ম্যান ইন দ্য ওয়ার্ল্ড। খানিক পূর্বে কি ঝগড়াটাই না করলো জানের সাথে। জান যখন বলেছিল ফুপিকে চাচি অনেক কথা শুনিয়েছে, তারপরেই বাড়ি ছাড়া হয়েছে। আমি তাকে খুঁজে পেলেও বাড়ি অবধি আনতে পারবো না, আমার সাথে চল, যেহেতু উপমার জন্য তোর বিয়েটা ভেঙেছে, তুই বুঝিয়ে সুঝিয়ে আনতে পারবি। সেই সময় মহারানী শুরু করে আরেক ধাপ নাটক, একা নাকি যাবে, তার সাথে যাবে না। তৎক্ষণাৎ আরও রাগ বেড়ে গেল জান ফারাজ শুদ্ধর। নায়রার ব্যান্ডেজ করা পা একবারে নজরে আনল না সে। হাত ধরে টানতে টানতে দোতলা থেকে পোর্টস অবধি নিয়ে এসেছিল। বাড়ির সদস্যরা তাকে প্রশ্ন করার পূর্বেই জান সকলের প্রশ্নের জবাবে বলেছিল, আমি আর নায়রা ফুপিকে আনতে যাচ্ছি। নায়রার হাতের ভেজা তোয়ালটাও রাখার সময় দেয়নি সে। আকস্মিক গাড়ি থামিয়ে দিল। গাড়িটি থামে পুলিশ স্টেশনের সামনে। জান গাড়ি থেকে নামা মাত্রই নায়রাও নেমে যায় গাড়ি থেকে। জানের সাথে যেতে নিলে তাকে থামিয়ে দিয়ে বলে, তুই বাইরে থাক, আমি এফআইআর করে আসছি। কেন? আমি গেলে কি সমস্যা? আমার সাথে তো আসতে চাচ্ছিলি না, এখন আমার সাথে থানায় যাওয়ার এত আগ্রহ কিসের? আমি একাও যদি আসতাম তাহলে থানাতে আগে আমার পা পড়তো, বুঝলি? আর তুই কি? হ্যাঁ, থানাটা কি তোর? এখানে সিন ক্রিয়েট করিস না। জিয়ানের ফোন বেজে ওঠে। সে আর কথা না বাড়িয়ে মোবাইলটা কানে ধরে কিছুটা দূরে চলে যায়। আবার কিছুক্ষণ পর নায়রার কাছে এসে বলে, গাড়িতে ওঠ, কুইক।
নায়রা অবাক হয়ে বলে, এফআইআর করবি না? না। কেন করবি না? এখানে এসেছিস এফআইআর করতে, আর এখন বলছিস এফআইআর করবি না? আর এটা কোন ধরনের ফাজলামো জান? চুপচাপ গাড়িতে ওঠ, তোর যেখানে যাওয়ার যা, আমি যাচ্ছি এফআইআর করতে। মেয়েটিকে থানার ভেতরে যেতে দেয় না জান, হাতের কবজি ধরে জবরদস্তি করে নিয়ে যায় গাড়ির কাছে। গাড়িতে নায়রাকে বসিয়ে সেও বসে পড়ে ড্রাইভিং সিটে। পায়ের ক্ষতস্থানে যেখানে ব্যান্ডেজ করা, সেখানে প্রচুর ব্যথা অনুভব হয় নায়রার। আদতে এই জন্য খুব একটা জোর খাটাতে পারল না জানের সাথে। শিশু পার্কে নিয়ে এলি কেন? শিশুদের খেলা দেখাতে। কাউকে খুঁজতে খুঁজতে জান বলল। জান চারিদিকে চোখ বোলাতে থাকে। তা দেখে বুদ্ধিমতী নায়রা বলল, এখানে ফুপি এসেছে? এই তো বুঝেছিস। তুই আশপাশটা ভালো করে খোঁজ। দুজন তন্ন তন্ন করে বিশাল বড় পার্কটা খুঁজতে থাকে। সন্ধেবেলায় পার্কটিতে তুলনামূলক দিনে অন্য সময়ের থেকে ভিড় কম থাকে, তাই তাদের খুঁজতে বেশি হ্যাপা পোহাতে হচ্ছে না। পার্কের দুপ্রান্তে দুজন খুঁজে চলেছে। হঠাৎ নায়রার চোখ আটকে যায় বেঞ্চিতে বসে থাকা এক মহিলার ওপর। ছুটে যেয়ে মহিলাটির কাছে ব্যগ্রতার সাথে ডাকে, ফুপি। বিশাল বড় রাজকীয় ডুপ্লেক্স বাড়ি জুলেখা মহল। এর বর্তমান অবস্থা শান্ত, স্তব্ধ। ক্যাটারিং সার্ভিস, আত্মীয় স্বজন, মেহমান, প্রতিবেশী সকলে প্রস্থান করেছেন দীর্ঘক্ষণ। ঘাটে প্রতিঘাতে ভেঙে পড়া এক পরিবার এখন জুলেখা মহলের সদস্যরা। বাড়ির 5-5টা সদস্য বাড়ির বাইরে। নায়রার ভাই নাহির নিজের সর্বোচ্চ চেষ্টা করে জাইন ও উপমাকে খুঁজে বের করতে, কিন্তু সে তার দায়িত্বে ব্যর্থ। এই ব্যর্থতা নিয়ে সে যখন বাড়িতে প্রবেশ করলো, তখন শুনল ফুপি বাড়ি ছেড়ে চলে গিয়েছে। জুলেখা মহলের বর্তমান পরিস্থিতি আলোকপাত করলে দেখা যাবে জুলেখা বেগম আবারও অসুস্থ হয়ে পড়েছে। শাহিদা বানু নির্লিপ্ত হয়ে তার ঘরে বসে আছেন। তার সাথে আছেন বোন সাহেলি, এক ছেলে আর এক মেয়েকে নিয়ে। দুই ভাই লিভিং রুমে বসে আছেন, তাদের মুখ গম্ভীর। বাড়ির ছোট সদস্যগুলো এখন আর মাতামাতি করছে না। কর্মচারীদের মুখও থমথমে। লিভিং রুমে নাহির তার বাপ চাচাকে এভাবে নির্লিপ্ত হয়ে বসে থাকতে দেখে তাদের নিকট যায়। আমি ওদের খুঁজে পাইনি। জাহিদুল ইসলাম ও জাফর ইসলাম দুজনে মাথা তুলে তাকালেন ছেলের দিকে। জাহিদুল ইসলাম থমথমে মুখ নিয়ে বললেন, ওদের খোঁজার প্রয়োজন নেই। দুজনই কারোরই এ বাড়িতে কোনো জায়গা হবে না। জাফর ইসলাম তার ভাইয়ের দিকে তাকালেন, কিন্তু মুখে কিছু বললেন না। কি বা বলবে? তার ছেলের হয়ে কথা বলার মুখ যে তার আর নেই। নাহির চোখ মুখ শক্ত করে জাহিদুল ইসলামকে বলে, না বাবা, ওই রাস্কেলটাকে খুঁজে বের করতে হবে। আমি জাইনের নামে মানহানির মামলা করব। আমার বোনকে উপেক্ষা করা? নাহিরের রাগে মাথা কাজ করছে না। প্রচণ্ড মাথায় জেদ চেপে বসেছে তার। জাহিদুল সাহেব ছেলেকে শান্ত করার জন্য বললেন, এখন আমি ওদের নিয়ে ভাবতে চাচ্ছি না, আমি আমার বোনকে নিয়ে ভাবছি। তুমিও আর কুলাঙ্গার দুটোকে নিয়ে ভেবো না। নাহির বিস্ময়ের সাথে জানতে চাইল, ফুপির কি হয়েছে? সেটা তুমি তোমার মাকে জিজ্ঞেস করো। মা কি কিছু বলেছে ফুপিকে? বললাম না তোমার মাকে গিয়ে জিজ্ঞেস করো। নাহির কোনো কথা না বলে উপরে চলে যায়। জাহিদুল ইসলাম তা দেখে একটা দীর্ঘশ্বাস নিলেন, কিন্তু জাফর ইসলাম নির্লিপ্ত। সে ভাবছে অন্য কথা। বড় ভাবি আমাকে যখন যা যা বলল, তখন কোনোটাই কিন্তু ভুল নয়। বিয়ের পর মেয়েদের স্থান শ্বশুর বাড়িতে। উপমার বাবা মারা যাওয়ার পর আমার শ্বশুর বাড়িতেও আমার ঠাঁই হয়নি। তারা দূর দূর করে আমাকে তাড়িয়ে দিয়েছিল। ওসব কোনোটাই তো তোদের অজানা নয়। 10 বছর বয়সের মেয়েকে নিয়ে আশ্রয় নিয়েছিলাম তোদের বাড়িতে। তখন তোরা কিশোর কিশোরী ছিলি। উপমাকে নিয়ে আমার অনেক বড় স্বপ্ন ছিল। ও অনেক বড় হবে, নিজের পায়ে দাঁড়াবে, আমার মতো হবে না। কিন্তু এটা কি করলো? নিজের জীবনটাকে এভাবে নদীর স্রোতে ভাসিয়ে দিল। তোর অনেক ক্ষতি করলো। জেসমিন বেগমের নয়নজোড়া অশ্রুতে সিক্ত। জান নায়রা তার দুপাশে বসে আছে। নায়রা যখন জেসমিন বেগমকে দেখে তৎক্ষণাৎই জানকে টেক্সট করেছিল। নায়রা ফুপিকে জড়িয়ে ধরে বলল, আমি জানি ফুপি, তুমি তোমার বড় ভাবির কথায় কষ্ট পেয়েছো বলেই বাড়ি থেকে চলে এসেছ। প্লিজ বাড়িতে চলো, বাড়ির সবাই চিন্তা করছে। আমি যাব না রে বাড়িতে, তোরা যা। আমার মেয়ের জন্য তোর এত বড় ক্ষতি হয়েছে। আমি ওর মেয়েকে মানুষ করতে ব্যর্থ। সব কিছুর জন্য আমি দায়ী। তুমি নিজেকে কেন তাই করছো? অন্যায় তো তুমি করনি, অন্যায় করেছে যারা, শাস্তিও পাবে তারা। নায়রা বলে কথাগুলো জেসমিন বেগম নিশ্চুপ শোনে তা।
নীরবতা ভেঙে এবার জান বলল, নিজের বাড়ি থেকে কেউ এভাবে চলে আসে? চলো বাড়ি চলো। ওই বাড়িটা আমার না রে, আমার ঘর বাড়ি কিছু নেই, আমি নিঃস্ব। তুমি থামবে? ফুপিকে টেনে ব্রেঞ্চ থেকে তোলো। বাড়ি যাবে না তা হবে না। দিদা আবার অসুস্থ হয়ে পড়েছে তোমার চিন্তায়। কি হয়েছে মায়ের? সে না হয় বাড়ি গিয়ে দেখো। এখনও রাগ করে থেকো না, চলো বাড়িতে। নায়রা করুণভাবে বলল জেসমিন বেগমকে। ছেলেমেয়ের এত আকুতি মিনতি, তাদের এত ভালোবাসা তার প্রতি, বিশেষত নায়রার। মায়ের অসুস্থের কথা জেনে জেসমিন বেগম আর পারলেন না জান নায়রার কথা ফেলতে। শাহিদা বানু অনুশোচনায় ভুগছিলেন জেসমিন বাড়ি থেকে চলে যাওয়ার পর। বুঝতে পেরেছিলেন তার ভুল। রাগ জিনিসটা এমনই, রাগের মাথায় মানুষ খুনও করা যায়। সেখানে তো শাহিদা বানু তার ননদকে আঘাত করে কিছু কথা বলেছেন, জন্য সে ক্ষমাও চেয়েছেন জেসমিন বেগমের কাছে। শাহিদা বানু তার ননদকে জড়িয়ে ধরে কান্না পর্যন্ত করেছেন। অনেকবার ক্ষমা চেয়েছেন সে, তবে বাড়ির পরিস্থিতি এখনও স্বাভাবিক নয়। কেউ রাতের খাবার খায়নি। শুধু শাহিদা বানুর কথায় রাবেয়া জুলেখা বেগমকে রাতের খাবার কষ্টে শিষ্টে খাইয়েছেন। রাত প্রায় 11টা নাগাদ বিজলি নায়রার বিড়ালটা নিয়ে নায়রার ঘরে যাচ্ছিল। এক ভারী কণ্ঠস্বর শুনে থেমে যায় তার পা। পিছন ফিরে তাকিয়ে দেখে জান বিজলির সামনে এসে দাঁড়িয়ে জিজ্ঞেস করে, তোর অহংকারী আপার পায়ের কি অবস্থা? বিজলি বুঝতে না পেরে বলল, জি। আর নায়রার পায়ের কি অবস্থা? ভালো না ভাইয়া, হাঁটতে পারছে না ঠিক মতো। আপু আপনাকে অনেক গালিগালাজ করেছে সে বাড়ি আসার পর থেকে, এই জন্য। কথাটি বলে জিহ্বায় কামড় দেয়। বুঝতে পারে ভুল মানুষের কাছে সঠিক কথা বলে ফেলেছে। জান ভুরু কুঁচকে তাকায়। বিজলি একটা মেয়েকে হাসি দিয়ে বলে, না না ভাইয়া, আপু আপনার ব্যাপারে কোনো এসব কথা বলেনি, আমি মুখ ফুসকে বলে ফেলেছি। আমি গেলাম, হ্যাঁ। বিজলি তছর পায়ে যেতে উদ্যত হলে জান আবার তাকে থামিয়ে দেয়। দাঁড়া। বিজলি একটা শুকনো ঢোক গিলে চুপচাপ দাঁড়ায়। জান তাকে আবার বলে, তোর ওই আপুকে আমি ভালো করেই চিনি। আমার ব্যাপারে কি বলতে পারে না পারে আমি জানি। তা তুই এই বিড়াল নিয়ে কই যাচ্ছিস? আপুর কাছে। আপু সারাদিন এলাসিকে একটু কোলে নিয়ে আদর করতে পারেনি, তাই এখন তার কাছে নিয়ে যাচ্ছি। তোর আপু এখনো ঘুমায়নি? না ভাইয়া। আচ্ছা আমি যাই ভাইয়া, ঠিক আছে। যা। বিজলি তস্ত্র পায়ে বিড়াল নিয়ে চলে যায়। জান নিজের অজান্তে হেসে বলে, শালা, মানুষের বাচ্চা বিড়ালের বাচ্চা পালে, আর কত ধরনের নাটক দেখব যে। সকালে সোনালি রোদ্দুরে ভিজে যাচ্ছে জুলেখা মহলের প্রাঙ্গণ। এখন সকাল 9টা। সকলের টেবিলে বসে খাওয়ার প্রস্তুতি নিচ্ছে। অন্যদিন 8টার মধ্যে সকালের নাস্তা হয়ে যায়, কিন্তু আজ বাড়ির মানুষের মন মেজাজ খুব একটা ভালো নেই। বাড়ির বউগুলো সবাইকে খাবার পরিবেশন করে দিচ্ছে। জাহিদুল ইসলাম, জাফর ইসলাম, জান, নাহির, কিংজা, মিমি, লাড্ডু, সোহেলি সকলে ডাইনিং টেবিলে উপস্থিত। সোহেলি তার বোনকে কাজে সাহায্য করছে। জুলেখা বেগম খাবার উপরে নিয়ে যায় শাহিদা বানু। মোটামুটি সবাই উপস্থিত, কেবল নায়রা বাদে। সে তার ঘরে ঘুমাচ্ছে, বাড়ির কেউ তাকে ডাকেনি। মেয়েটার উপর দিয়ে যা ধকল গেল কাল। সবাই যখন খাচ্ছিল সে সময় বাড়ির কলিং বেল বেজে ওঠে। রাবেয়া যেতে নিলে জায়ানের মা মরিয়ম বেগম তাকে থামিয়ে দিয়ে বলে, আমি যাচ্ছি, তুই রান্নাঘর থেকে ভেজিটেবল স্যান্ডউইচগুলো এনে টেবিলের উপর রাখ। মরিয়ম বেগমের কথায় রাবেয়া মাথা নাড়িয়ে রান্নাঘরে চলে যায়। মরিয়ম বেগম বাড়ির সদর দরজা খুলে সামনে তাকিয়ে থমকে দাঁড়ায়। তার মন মস্তিষ্ক কোনোটাই কাজ করছে না। স্থির চিত্তে বলে, শুভ্র, উপমা। মরিয়ম বেগমের কণ্ঠ হতে এহেন ক্ষণে অপ্রত্যাশিত কিন্তু কাঙ্ক্ষিত দুটোর নাম শুনে পরিবারের সকলের দৃষ্টি আকর্ষণ করতে বাধ্য করে সদর দরজায় অবস্থানরত স্থির দুটি মানবীর দিকে। চমকিত হয় না কেউই, তবে ক্ষুব্ধ সংবরণ করা সম্ভব হলো না কারোর পক্ষে। কিংজা, মিমি, লাড্ডু বিস্ময়ে হা হয়ে তাকিয়ে রয় জাইন উপমার দিকে। জাহির সাহেব, জাফর সাহেব আর নাহির টেবিল হতে উঠে দাঁড়ায়। এমত অবস্থায় স্বাভাবিক থাকা কারো পক্ষে সম্ভব নয় এবং কেউ স্বাভাবিক নেইও। তবে ব্যতিক্রম উপস্থিত একজন, সে হলো জান। তার সম্পূর্ণ মনোনিবেশ খাবারে। চুপচাপ খেতে থাকে সে। চুপ রইল না নাহির। ওদের দেখে তিরতিরিয়ে রাগ সারা শরীরে ছড়িয়ে গিয়েছে। খাবার টেবিল হতে উঠে উন্মাদের মতো এসে চড়াও হয় জাইনের ওপর। দুই হাতে ওর পাঞ্জাবির কলার চেপে ধরে চেঁচিয়ে বলে, ইউ বাস্টার্ড, হাউ ডিয়ার ইউ রিজেক্ট মাই সিস্টার, আই উইল কিল ইউ রাস্কেল।
নাহির দাঁত খিঁচিয়ে এক নাগাড়ে কথাগুলো মুখ থেকে নিঃসৃত করে। হাত মুষ্টিবদ্ধ করে ঘুষি মারতে গেলে উপমা কাঁদতে কাঁদতে নাহিরকে বলে উঠল, ভাইয়া ওকে মেরো না প্লিজ, প্লিজ ভাইয়া। নাহির উপমার দিকে চোখ রাঙায় ধমকে বলে, সর বেয়াদব মেয়ে, তোর ব্যবস্থা আমি পরে নিচ্ছি। উপমা, তুই এসবের মধ্যে আসিস না। তুই। নাহির কথা বলার সুযোগ দিল না জাইনকে, পরপর ঘুষি মারতে থাকলো। ডান হাতে কলার ধরে ফেললো ড্রয়িং রুমের মেঝেতে, আবার তুলে একটা ঘুষি মারলো, তারপর আর একটা, এরপর আরও একটা, এভাবে 6-7টা ঘুষি মারলো। উপমা বারংবার কাঁদছে আর থামাতে যাচ্ছে নাহিরকে। ওকে আর মেরো না, দোষ তো ওর একার না, আমারও দোষ, ভাইয়া আর মেরো না। নাহির শোনে না, সে জাইনের শেষ দেখে ছাড়বে। এত মার খাওয়ার পরও নাহিদের উপর পাল্টা কোনো প্রতিক্রিয়া দেখায় না জাইন। শাহিদা বানু জুলেখা বেগমকে খাইয়ে নিচে এসে দেখে তার ছেলে নায়রার ওপর হওয়া অন্যায়ের প্রতিশোধ নিচ্ছে জাইনকে মেরে। জেসমিন বেগম উপমার চুলের মুঠি ধরে টেনে নিয়ে যাচ্ছে আর বলছে, শুভ্রর জন্য খুব দরদ না, খুব দরদ, পোড়ামুখী, চরিত্রহীনা, চল তুই উপরে দেখে আজ তোকে কোন পেয়ারের শুভ্র বাসায়, কলঙ্কিনী একটা। শাহিদা বানু তা দেখেন, কিন্তু থামায় না জেসমিন বেগমকে। শাস্তি এই মেয়েটারও পাওনা আছে। সোহেলি কিংজাদের নিকট এসে বলে, তোরা এখানে কি করছিস, উপরে যা, এই বিশ্বু দুটোকে নিয়ে যা সাথে করে। কিংজা গোলগাল চশমাটা ডান হাতের মধ্যে ত্রিয়াঙ্গুলি দ্বারা ঠিক করে বলে, আচ্ছা খালামণি। সোহেলি শাহিদা বানুর কাছে চলে যায়। কিংজা মিমি লাড্ডুকে বলে, এখান থেকে চল, আমাদের কোনো প্রয়োজন নেই এখানে। মিমি কিংজের সাথে যেতে রাজি হলে নাকচ করে বসে ফর্সা গোলগাল নাদুস নুদুস লাড্ডু। ফোকলা হাসি দিয়ে বলে, এখানে মারামারি হচ্ছে, আমি মারামারি দেখব, যাব না। ইয়েস নাহির ভাই, তুমি জিতবে, ইয়ে ইয়ে। হাও 3 আঙ্গুলের ছোকরা, মারামারি দেখে কি করবি তুই? আমি নাহির ভাইয়ের মতো ফাইটিং করব, ডিসুম ডিসুম, ঠাস ঠুস। নাহির মতো ঘুষি দেয়া দেখে শেষাংশটা বলে, লাড্ডু মার খাবি কিন্তু লাড্ডু, চল। মিমি যে 4র্থ শ্রেণীর ছাত্রী, দ্রুত শান্ত হয়ে বলল, ও আপু, তুমি আর আমি দোতলায় যাই, চলো, ও থাকে এখানে, মারামারি দেখুক, মায়ের কাছে মার খাবে, দাঁড়া। কিংজা লাড্ডুর দিকে তাকিয়ে আবার বলে, এই লাড্ডু চল। কে শোনে কার কথা? 9 বছর বয়সী ডান পিঠে লাড্ডু অপলক দেখে চলছে নাহির আর জাইনের মারামারি, থুরি নাহিরের জাইনের প্রতি আক্রমণ। কিংজা বিরক্তিতে মিমিকে বলল, এই মিমি, তুই ওর হাত ধর, আমি ওর পা ধরি, তারপর চ্যাংদোলা করে নিয়ে যাই। যেই ভাবনা সেই কাজ। কিংজা ও মিমি লাড্ডুকে চ্যাংদোলা করে নিয়ে যাচ্ছে, আর লাড্ডু চেঁচিয়ে বলছে, যাব না, যাব না, আমি ঢিসুম ঢিসুম দেখব, ছাড়ো আমায়। ওদিকে মরিয়ম বেগম পারলেন না আর নিজের মনকে কঠোর করে রাখতে। দৌড়ে ছুটে গেল নাহিরের কাছ থেকে ছেলেকে বাঁচাতে। নাহির স্যার, ওকে আর মারিস না, ওর শাস্তি পেয়েছে। ফুপিয়ে কেঁদে ওঠে মরিয়ম বেগম। এরপর আবারও ছুটে নিজের স্বামীর কাছে এসে বলেন, কি গো, কেমন বাবা তুমি? ছেলেটা তো মরে যাবে, থামাতে বলো না তোমার ভাইপোকে। জাফর সাহেব নাহিরকে বলে, অনেক হয়েছে নাহির, এবার থামো, ও অন্যায়ের শাস্তি পেয়েছে। মরিয়ম বেগম ফুপিয়ে জাহিদ সাহেব ও শাহিদা বানুকে পরপর বললেন, বড় ভাই, আপনার ছেলেকে থামাতে বলুন না। ভাবি, থামতে বলো না তোমার ছেলেকে, ও তো আদমরা হয়ে গিয়েছে। মরিয়ম বেগম এবার জায়ানের দিকে না তাকে বলে, এই শুদ্ধ, ওদের না হয় মায়াদা নেই, কিন্তু তোর তো মায়াদা আছে, থামানা নাহিরকে, কত মার খাবে আমার ছেলেটা। মরিয়ম বেগম এবার জায়ানের যে স্থানে বসেছিল সেখানে তাকে বলে, শুদ্ধ, এই শুদ্ধ, কই গেলি তুই? লিভিং রুমে উপস্থিত সবাই আশেপাশে তাকিয়ে দেখে জায়ান নেই সেখানে। আড়মোড়া ভেঙে বিছানা থেকে উঠে বসল সোনালি আভা বর্ণের 24-এ পদার্পণরত মেয়েটি। কোমর সমান লালচে বাদামি চুলগুলোকে আটকালো সে এক যবনিকায়। বেডসাইড টেবিল থেকে মোবাইলটি নিয়ে সময় দেখে নিয়ে কৌতূহল নেভাতে অনেক বেলা হয়ে গিয়েছিল, 9:15 বাজে। গায়ের কমফোর্টার সরিয়ে বিছানা থেকে নেমে দাঁড়ালো দর্পণের সামনে। এক রাতেই তার চেহারার বেহাল দশা। স্বর্ণালী আভা মুখটা, সর্বদা চকচক করে যে মুখটা, কেমন তামাটে বর্ণ ধারণ করেছে, চোখের নিচে কালিও পড়েছে। মুখটা এমন কেন মরাসে লাগছে তা নায়রার বোধগম্য হচ্ছে না। ফ্রিল্যান্সিংয়ের কাজ করার দরুন অনেক রাত পর্যন্ত জাগতে হয় তাকে। কই, কোনোদিন তো এমন বেহাল অবস্থা হয়নি চেহারার। ভাবনার ইতি টিতি টেনে ফ্রেশ আপ হতে চলে গেল ওয়াশরুমে। গোসল সেরে চুলে তোয়ালে পেঁচিয়ে দাঁড়ায় আয়নার সামনে, এরপর মুখে মেখে নেয় একটা ময়শ্চারাইজার। চুল থেকে তোয়ালে সরিয়ে ব্যালকনিতে মেলে দেয়। ভেজা চুলগুলো হেয়ার ড্রায়ার দ্বারা শুকায়।
নায়রা তার মাঝারি গড়নে জড়িয়েছে ফ্লোরাল লং কুর্তি, সাদা চুড়িদার। বিছানা থেকে মখমলের সাদা ওড়নাটা 2 কাঁধে মেলে দিয়ে রওনা হলো নিচে নামার উদ্দেশ্যে। মানুষের কান্নার রোল, চেঁচামেচি, হট্টগোল কর্ণকুহর ছাপিয়ে আঘাত হানল নায়রার মস্তিষ্কে। দোতলার লিভিং রুমের রেলিংয়ের কার্নিশ ধরে দাঁড়িয়ে দেখল মরিয়ম বেগম কাঁদছেন, আর কি সব বিলাপ বকে যাচ্ছেন এক নাগাড়ে। নাহিরের মাথায় টকবক করে রক্ত ফুটছে, এ যেন আগ্নেয়গিরির লাভা। মরিয়ম বেগমের অসহায়ত্ব দেখে গলে আরেক মায়ের মন। স্বামীকে আকুতি সুরে বললেন, শাহিদা বানু, এবার তোমার ছেলেকে থামতে বলো, মরে যাবে তো, অনেক শাস্তি হয়েছে ওর, তোমার এই রক্সটা ছেলেকে থামাও। জাহিদ সাহেব থামালেন তার বদমেজাজি ছেলেকে। অবশ্য নাহির চেয়েছে বলেই থামাতে পেরেছেন জাহিদ সাহেব। যথেষ্ট মেরেছে ও জাইনকে। শক্ত হাতের ঘুষি মারতে মারতে এক পর্যায়ে নাক ফেটে গল গল করে রক্ত বের হয় জাইনের। তবেই ক্ষান্ত করা গেল জাহিদ সাহেবের রক্সটা বদমেজাজি একমাত্র ছেলে নাহিরকে, যে তার বোনের জন্য খুনও করতে পারে। তারই বাস্তবিক প্রমাণ বোধহয় আজ দিয়ে দিল নাহির। এসব কিছু চক্ষু গোচর হলো নায়রার, যে এখনো দোতলা লিভিং রুমে রেলিং ধরে দণ্ডায়মান অবস্থায় রয়েছে। ভালোবাসা পূর্ণতা পেলেও কখনো কখনো ভালোবাসা কাঁদায়। ভালোবাসলে যে কাঁদতে হয়, ভালোবাসার মতো পবিত্র এক অনুভূতি সবার জীবনে আসে, একদিন না একদিন আসে। কারো জীবনে সেটা ক্ষণস্থায়ী হয়, তো কারো জীবনে দীর্ঘস্থায়ী। ভালোবেসে মানুষ যেমন স্বার্থপর হয়, তেমনি সব কিছু ত্যাগ স্বীকার করতেও বাধ্য হয়। জাইনের সাথে বোধহয় দুটোই ঘটেছে। ভালোবেসে স্বার্থপর হলো, আবার সব বলবৎ ক্ষমতা বিলীন করল। নায়রার কথা না ভেবে নিজের ভালোবাসাকে বাঁচাতে পাড়ি জমায় ভালোবাসার মানুষের সাথে এক অপরিকল্পিত পথে। এরপর তাদের ভালোবাসা পূর্ণতা পায় বিয়ের মতো পবিত্র বন্ধনে আবদ্ধ হয়ে। আবার ভালোবাসার জন্য ত্যাগ করতে হবে তাকে তার পদমর্যাদা, পারিবারিক ব্যবসা থেকে বিচ্ছিন্ন হতে হবে। জাহিদ সাহেব শাস্তি হিসেবে এই ঘোষণাটাই দিলেন। গত 4 বছর ধরে আইজি গ্রুপ অব ইন্ডাস্ট্রির এমডি জাইন ফারহাদ শুভ্র তার পদমর্যাদা ত্যাগ করতে রাজি। তবে এসব কিছু সে ভাবতে চাইছে না আপাতত, কারণ তার জ্ঞানী মস্তিষ্ক এতটুকু জানে, কিছু পেতে গেলে কিছু হারাতে হয়। ভালোবাসার মতো অমূল্য কিছু পাওয়ার জন্য সে পদমর্যাদা খোয়াতেও প্রস্তুত। কি রাজি তুমি? রাজি না হয় আর উপায় নেই তোমার। জাহিদ সাহেব বলে কথাটি। আমি রাজি চাচা। বেশ, তবে আমি পেপারের ব্যবস্থা করছি, সাইনটা করে দয়া করে উদ্ধার করো বাড়ির সকলকে। জাফর সাহেব এবার আর নিজেকে দমিয়ে রাখতে পারলেন না। বড় পুত্র তার পরিকল্পনায় জল ঢেলে তো দিয়েছে, এখন বড় ভাই নাকি তার ছেলেকে কোম্পানি থেকে বের করে দিবে। এ কেমন তিরস্কার জাহির সাহেব তার ভাইপোর প্রতি। বড় ভাই, এটা এবার বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। শান্ত কিন্তু রুষ্ট স্বরে বলে জাফর সাহেব, একদম ছেলের হয়ে সাফাই গাইতে আসবি না। আমি কোনো সাফাই গাইছি না ভাই। তোমার ছেলে ওভাবে তখন মারলো, তখন আমি কিন্তু একটিবারের জন্য প্রতিবাদ করিনি। প্রতিবাদ করার মুখ থাকলে তো প্রতিবাদ করবি। বড় ভাই, ভুলে যাস না আমার ছেলে কিন্তু কোম্পানিটাকে দেশের টপ 5-এ নিয়ে গিয়েছে। আগে তো ছিল তলানিতে পড়ে, ওকে কোম্পানি থেকে বহিষ্কার করলে আবার মুখ থুবড়ে পড়বে আমাদের কোম্পানি। জাইন সকলকে উদ্দেশ্য করে বলল, মানলাম আমি অপরাধ করেছি, তার শাস্তি আমি মাথা পেতে নিচ্ছি, আমার কোনো আপত্তি নেই, কিন্তু প্লিজ তোমরা থামো। জাইন থামে একটু। এবার নায়রার গাম্ভীর্যপূর্ণ মুখের দিকে তাকে বলে, এগেন আই এম সরি নায়রা। নায়রা একটা তাচ্ছিলের হাসি এসে বলে, বাট আই উইল নেভার ফরগিভ ইউ। বাহ, খুব ভালো। বাড়ির আসল কর্তৃকে ছাড়াই তোমরা তোমাদের রায় জানিয়ে দিলে, কিন্তু তোমাদের সকলের রায় বাতিল। এখন সব রায় আমি দেব। প্রেমাসুখের সুখানুভূতিতে অসুখ বাঁধানো মাদক নেশায় অপরূপ ভয়ানক। দুজন মানুষের অনুভূতি দুজন দুজনের প্রতি সম হলে সেই অনুভূতিকে ধ্রুব অনুভূতি নামকরণই উত্তম। তীব্র ও প্রগাঢ় নৈসর্গিক অনুভূতিরা জেদ ধরে অবস্থান করেছিল পঞ্চাদশী কিশোরীর কোমল হৃদয়ে। কোমল হৃদয়কে তোলপাড় করতে অনুভূতির জোয়ার বয়েছিল বটে, তবে তার ভাটা পড়েনি কভু। কখনো ডায়েরির ভাঁজে আনাড়ি হাতে লেখা হতো পুরুষটির নাম, তো কখনো বইয়ের পৃষ্ঠা বা খাতায় শুভ্র পাতায়। যার লম্বা বলিষ্ঠ দেহ, ফর্সা গাম্ভীর্যপূর্ণ মুখ, সর্বদা হাস্যোজ্জ্বল দুটি কালো চোখ, ঘন কালো জোড়া ভুরু আর মোহিত করা একটি সুন্দর হাসি চিত্র জগতের কোনো নায়কের সৌন্দর্যের সাথে মানানসই। যে উপমার থেকে 11 বছরের বড়, বয়সের তারতম্য।
আত্মীয়তার সম্পর্ক সব কিছু ভুলে জাইন ফরহাদ শুভ্রর প্রেমে পড়তে হলো। শুরুর দিকে ভালো লাগা ভেবে শুভ্রর প্রতি জন্মালো অনুভূতিকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েও লাভের লাভ হয়নি। উল্টে তার প্রতি জন্মানো অনুভূতিগুলো আরও জেঁকে বসেছিল উপমার বক্ষ পিঞ্জরায়। পঞ্চদশী থেকে অষ্টাদশীর দীর্ঘ সময় সযত্নে আগলে রাখা ক্ষুদ্র ক্ষুদ্র অনুভূতিগুলো যে পাহাড় চূড়া হয়েছে তার হদিশ কি শুভ্র জানে? না জানারই কথা। যেমন উপমা অবগত ছিল না শুভ্রর অনুভূতি সম্পর্কে। কল্পনা ডুবে উপমা তো ভুলে বসেছে তার আপুর বিয়ে ভাঙার জন্য সে দায়ী। এই যে জেসমিন বেগম যে এত মারল আধ ঘন্টা ধরে, তাতেও কোনো হুঁশ নেই অষ্টাদশীর। তালপাখার হাতল দিয়ে অসংখ্য আঘাত নিজের একমাত্র মেয়ের গায়ে করেছে। এত মারার বাদেও সেই এমন নিস্তব্ধ নির্লিপ্ত যে অবাক করেছে জেসমিন বেগমকে। মেঝেতে হাঁটু ভাঁজ করে বসে থাকা উপমার রুক্ষ উস্কো ঘন কালো লম্বা চুলগুলো মাটি ছুঁয়েছে। সে কখন পুঁথি পাথরের সূক্ষ্ম কাজ করা বেগুনি সারারাটা দুহাতে খামছে ধরা, দৃষ্টি নিবদ্ধ মেঝেতেই অনেকক্ষণ ধরে কান্নাকাটি করার দরুন টানা টানা চোখ দুটো ফুলে আছে। জেসমিন বেগম অগ্নিমূর্তি ধারণ করেই উপমার দিকে তাকিয়ে আছেন। ধৈর্যের বাঁধ বোধহয় ভেঙে গেল। উপমার সুন্দর লম্বা কেশগুলো ধরে টেনে তুলল মেঝে থেকে। আকস্মিক এমন আক্রমণে পিলে চমকে উঠল উপমার। আমি তোকে কিছু জিজ্ঞেস করছি। তখন থেকে উপমা, বিয়ে করেছি শুভ্রকে? উপমার দুই বাহু ঝাঁকিয়ে জিজ্ঞেস করলো জেসমিন বেগম। তার চোখ দিয়ে যেন আগুন ঝরছে। উপমা ভীতু চোখে মায়ের দিকে তাকিয়ে ছোট করে বলল, উপমার কথাটি বলতে বাকি, কিন্তু ওর শ্যামল নরম গালে 5 আঙ্গুলের ছাপ পড়তে এক মুহূর্ত সময় লাগলো না। ব্যথাতুর গালে হাত দিয়ে টলমল চোখ নিয়ে মায়ের দিকে তাকাল উপমা। আমার ইচ্ছে করছে কি জানিস? তোকে বিষ খেয়ে মেরে ফেলতে, তার সাথে নিজে বিষ খেয়ে মরতে। চরিত্রহীনা, তোর চরিত্রে কত বড় দাগ লেগে গিয়েছে তুই জানিস সেটা? নায়রাকে নিয়েও মানুষ অনেক আজে বাজে কথা বলছে। সেটা কয়দিন পরে কেউ সেসব কথা বলবে না। কেন জানিস? কারণ এখানে নায়রার কোনো অপরাধ নেই, কিন্তু আসল অপরাধ তো তোরা দুজন করেছিস। শুভ্রর এই জঘন্য কাজটাও মানুষ বেশি দিন মনে রাখবে না, ভুলে যাবে। তবে তোকে মনে রাখবে তোর এই কাজের জন্য। 10 বছর পরেও মানুষ তোর পিঠ পিছে তোর চরিত্র নিয়ে কথা বলতে ছাড়বে না, কারণ তুই একটা মেয়ে। সমাজ সবার আগে তোকে হেয় করবে। আমি তোকে যেটা বললাম তুই শুধু সেটা কর। ওই কিটকে তো আমি একবার পাই। সহসা পা দুটো থমকে গেল জানের। অগ্নি বিস্ফোরিত হওয়া ছোট ছোট চোখ দুটো প্রসারিত হলো। ক্ষুব্ধ উত্তেজিত ভাবটা শ্যামলা মুখমণ্ডল থেকে উবে গেল নিমেষেই, যেখানে ভিড় করলো একরাশ বিস্ময়। আর ফলস্বরূপ কপালে উদয়মান হলো 3টি বলিরেখা। ফোনের অপর প্রান্তের ব্যক্তিটিকে অস্ফুটে বলল, সাদ, আমি আপাতত ফোনটা রাখছি, আই উইল কল ইউ ব্যাক। জানের কর্ণের দরজার বিপরীত প্রান্ত থেকে ভেসে আসছে জেসমিন বেগমের কর্কশ কণ্ঠস্বর। তড়িৎ বেগে হাঁটা ধরল উল্টো পথে। সে দিদার ঘর থেকে বেরিয়ে তার কাছে যাচ্ছিল ফোনে কনভারসেশন চালিয়ে। জানের ঘরটি দক্ষিণ পাশে, আর এটাই দক্ষিণের সবচেয়ে কোণার ঘর। জেসমিন বেগম আর জুলেখা বেগমের ঘর পাশাপাশি, যার অবস্থান উত্তর দিকে। জান ভালোভাবেই জানে কর্কশ কণ্ঠের উৎস সেদিকেই। জানের পদযুগল এসে থামল জেসমিনের ঘরের সামনে। পুরুষলি শক্ত হাত দ্বারা আঘাত করলো কাঠের দরজায়। কি হচ্ছেটা কি ফুপি? দরজা খোলো, কর্কশ কণ্ঠে জান কথাটি বলে। ওদিকে জেসমিন বেগমের একটা ব্যথাতুর কথায় দুমড়ে মুচড়ে যাচ্ছে উপমা, সেদিকে খেয়াল নেই তার। হাত পাখা দিয়ে মেরে যাচ্ছে আর অশ্রাব্য ভাষায় উপাধি দিচ্ছেন মেয়েকে। পার্থিব সবকিছু ভুলে সে মজেছে মেয়েকে আঘাত করতে। 3 মিনিট ধরে জান দরজায় চাপড় মেরে যাচ্ছে আর বলছে দরজা খুলতে। এবার যেন ধৈর্যের বাঁধ ভাঙল জানের। চল শক্ত করে চেঁচিয়ে বলল, ফুপি দরজা খোলো, নইলে আমি দরজা ভাঙতে বাধ্য হব। এ যেন রীতিমতো হুমকি দিয়ে বসলো জান। ফারাজ শুদ্ধ শুদ্ধ, যা এখান থেকে, মামের মধ্যে ঢুকতে আসিস না। ব্যাস এটুকু কথাই জানের মেজাজ তুঙ্গে নেওয়ার জন্য যথেষ্ট। শুনশান নিরিবিলি স্তব্ধ বিশাল লিভিং রুমের সবার দৃষ্টি জুলেখা বেগমের নিকট। তার পরনে কালো পাড়ের সফেট শাড়ি, গায়ে একটা ছাইরাঙা শাল সুনিপুণভাবে জড়িয়ে দেখে দাঁড়িয়ে আছেন, মুখ ভঙ্গিমা গম্ভীর। কি হা করে তাকিয়ে দেখছিস তোরা? এতটুকু বলেই জুলেখা বেগম আর ছেলেদের সাথে কথা পারলেন না। জাইনের মুখোমুখি এসে দাঁড়ালেন।
কাজটা কি ঠিক করেছি শুভ্র? জাইন নত মস্তিষ্কটি তুলে তাকালো দিদার পানে। কী বা বলার আছে তার? সে তো নিজেও জানে কাজটা ঠিক হয়নি। আপনার সবে উপরে আসুন। উপমা অজ্ঞান হয়ে গিয়েছে। দোতলা লিভিং রুম থেকে কিংজা উৎকণ্ঠা নিয়ে কথাটি বলে আবার যেন কোথায় চলে গেল। জুলেখা বেগম, জাহিদ সাহেব, জাফর সাহেব, শাহিদা বানু, মরিয়ম বেগম, নাহির, সোহেলি, নায়রা সবাই বাকরুদ্ধ। জাইন 2 আঙ্গুল দ্বারা কপাল ঘেঁষে বলল, ও মাই গড, উপমা কাল থেকে না খেয়ে আছে। আর কিছু ভাবতে পারল না জাইন। প্রবল উত্তেজনা নিয়ে গটগট করে দোতলা চলে গেল। ওর পথ অনুসরণ করে বাকিরাও প্রস্থান করল। থমকে রইল শুধু নায়রা, যার দৃষ্টি এখনও দোতলা লিভিং রুমের বারান্দায় আবদ্ধ, যেখান থেকে কয়েক লহমা ভেসে এসেছিল কিংসের উৎকণ্ঠাময় স্বর। আপনার সবে উপরে আসুন। উপমা অজ্ঞান হয়ে গিয়েছে। তেজিয়ান সূর্য তার তেজ ছড়িয়ে যাচ্ছে ভুবন পৃষ্ঠে। স্বচ্ছ পরিষ্কার নীল আকাশে দানবীয় আকারের অভ্রমালার নিঃসংকোচ বিচরণ। সে দানবীয় মেঘ ফুঁড়ে অংশমালি ছড়াচ্ছে তার তেজিয়ান দ্যুতি। দ্বিপ্রহর হতে চলল। সূর্যের তেজিয়ান আলো জানলা দিয়ে গড়িয়ে পড়ছে সম্পূর্ণ কক্ষে, যার দরুন কক্ষ আলোকিত। বিছানার ওপর আধশয়ে বসে আছে উপমা। সে নির্লিপ্ত, চোখ দুটি নিবদ্ধ করে রেখেছে হাতের খাবারের দিকে। তার পাশে জেসমিন বেগম বসে আছেন। এখন তার রাগ খানিকটা কমেছে। ঘরের মেয়ে এক কোণে দাঁড়িয়ে আছে কিংজা আর জাইন। ঠিক বেড বরাবর খানিক দূরে বসে আছেন জাহিদ সাহেব ও জাফর সাহেব। সবার মাঝে পিনপত্র নীরবতা বিরাজমান। খানিক বাদে পুনরায় জুলেখা বেগমের কক্ষে আগমন ঘটে। অত্যন্ত গুরুগম্ভীর তার মুখ, যেন পণ করেছেন এই ঘটনার বিহিত করেই ছাড়বেন তিনি। ঋণঋণী গলায় সকলের উদ্দেশ্যে বললেন, আমি উপমা আর শুভ্রের সাথে একান্তে কথা বলতে চাইছি। শুভ্র বাদে বাকিরা এই মুহূর্তে কক্ষ ত্যাগ করো। বাড়ির কর্ত্রীর এমন রাগী কণ্ঠস্বর শুনে কেউ আর বিপরীতে প্রশ্ন করতে পারলেন না। কিছুক্ষণ জুলেখা বেগমের দিকে তাকিয়ে থেকে ঘর থেকে বেরিয়ে গেল সকলেই। জুলেখা বেগম উপমার পাশে এসে বসেন। জাইনকে দাঁড়িয়ে থাকতে দেখে আদেশের সুরে বললেন, শুভ্র, এভাবে মূর্তির মতো দাঁড়িয়ে না থেকে দরজার সিটকিনি লাগিয়ে কাঠের চেয়ার নিয়ে এসে আমার পাশে বস। দিদার কথা মতো জাইন তাই করল। জুলেখা বেগম লক্ষ্য করলেন উপমার চোখ মুখ শুকিয়ে গেছে, চুলগুলো কেমন এলোমেলো হয়ে জটলা পাকি রয়েছে। জাইনের অবস্থাও যে খুব একটা ভালো তা নয়। গায়ের শেরওয়ানিটার গলার কাজটা ছিঁড়ে গিয়েছে। অনবরত মুখে ঘুষিমার দরুন নাক ফেটে রক্ত ঝরছে, যার চিহ্ন এখনো বিদ্যমান। ঠোঁটের এক কোণে কেটে গিয়েছে। দেখে মনে হচ্ছে খুবই ক্লান্ত। এসব জুলেখা বেগমের চক্ষু গোচর হয়েছে। সে একটা দীর্ঘশ্বাস নিয়ে নরম সুরে উপমাকে বলল, তুই এখনো খাসনি? আচ্ছা থাক, খাবারের থালাটা বেডসাইডের টেবিলে রেখে পরে খেয়ে নিস। উপমা খাবারের থালাটা বেডসাইড টেবিলে রাখতেই জুলেখা বেগম গম্ভীর কণ্ঠে ওদের উদ্দেশ্য করে বলেন, এবার তোমরা আমার একটা প্রশ্নের উত্তর দাও। রান্নাঘরের মধ্যে বিরক্তি নিয়ে চোখ মুখ কুঁচকে দাঁড়িয়ে আছেন শাহিদা বানু। তার কী বা করার আছে? কিছু করার নেই। মেয়েরা তো জেদ, এত অহমিকা কিসের? সে আজও বুঝে উঠতে পারেন না। যা করবে একবার বলে তা করেই ছাড়ে। এই যে এখন যেমন হাজারবার নিষেধ করলেন, দুপুর 12টা বাজে, এখন এসব ব্রাউনি করিস না। কে শুনে কার কথা? উল্টো আরও বলে দিল, আমার যা ইচ্ছে তাই করব। কেউ যদি নিজেদের ইচ্ছে পালিয়ে যেতে পারে, তাহলে আমি কেন নিজের ইচ্ছে কিছু বানিয়ে খেতে পারবো না? আমার যা ইচ্ছে আমি তাই করব। 100 বার করব, 1000 বার করব, বারবার করব। নায়রা চকলেট ব্রাউনি তৈরির জন্য প্রয়োজনীয় সব উপকরণ মিক্স করে বাটার বানিয়ে কাঁচের বোলে ঢেকে দিল। ওভেনের মধ্যে দিয়ে সুনির্দিষ্ট একটা সময় সেট করল। এতক্ষণ ধরে শাহিদা বানু এসবই দেখছিলেন। খানিকটা ব্যস্ততা দেখে মেয়েকে বললেন, এবার রান্নাঘর থেকে যা, বেক হয়ে গেলে তোর ঘরে পাঠিয়ে দেব। নায়রা শীতল চোখে মায়ের দিকে তাকিয়ে থেকে অতঃপর রান্নাঘর থেকে বের হতে বলল, হয়ে গেলে পাঠিয়ে দিবেন। শাহিদা বানু মেয়ের যাওয়ার পানে তাকে জিজ্ঞাসা কণ্ঠে বলল, হে আল্লাহ, আমার মেয়ে আমাকে কোন অন্যায় শাস্তি দেয়। কিরে, বাসর কেমন হলো? ভিডিও কলে অবস্থানরত মেয়েটির দিকে তাকিয়ে নায়রা এক দফা হেসে নেয়। মনে হচ্ছে তার বান্ধবী তাকে কোনো কৌতুক শোনালো। নায়রাকে এভাবে হাসতে দেখে দোয়েল পুনরায় জিজ্ঞাসার দৃষ্টিতে বলল, কিরে হাসছিস কেন? বল না, বাসরাতে কি গিফট দিল আমাদের জিজু? দোয়েল শেষের কথাটি দুষ্ট হাসি দিয়ে বলল। নায়রা ফোনের স্ক্রিনের দৃষ্টি নিবদ্ধ করল, মৃদু হেসে বলে,
ইউনো দোয়েল, কাল আমাদের বাড়িতে সিনেমা শুটিং চলেছে, যেখানে নায়ক নায়িকাকে নিয়ে বিয়ে করে, আর সেই পুরো সিনেমার নায়ক জাইন, নায়িকা উপমা, আর ভিলেন লেডি ভিলেন হচ্ছে আমি। দোয়েল চোখ দুটো বড় বড় করে অবাক সুরে বলল, কি? ইয়েস মাই ডিয়ার। নায়রাকে বিয়ের আসরে রেখে অন্য একটা মেয়ের সাথে পালানো মানে তাকে রিজেক্ট করা, আর রিজেকশন নায়রার একদম পছন্দ নয়। নায়রার এই ভাবনার ইতি ঘটে দোয়েলের তীরের মতো ফলার মতো প্রশ্নে। কিরে, কি ভাবছিস? কিছু জিজ্ঞেস করছি তো নাকি? না, কিছু না। কিভাবে কি হলো বুঝতে পারছি না দোস্ত। ফোনে এত কিছু বলা সম্ভব না, কাল ভার্সিটিতে আসছি। দোয়েল বিশ্বের সাথে জিজ্ঞেস করলো, তুই কাল ভার্সিটিতে আসবি? না মানে মেন্টালি স্টেবল তুই? কেন? মেন্টালি স্টেবল না হওয়ার কি আছে? বিয়ে ভেঙেছে, কোনো অ্যাক্সিডেন্ট করে মাথা ফাটেনি যে মেন্টালি আনস্টেবল থাকবো। আপু আসবো? নায়রা কিংজার দিকে তাকে বলে, আয়। পর মুহূর্তে দোয়েলকে উদ্দেশ্য করে বলে, আচ্ছা শোন দোয়েল, এখন তাহলে রাখছি, কাল তাহলে দেখা হচ্ছে। ভিডিও কলের ওপারের ব্যক্তির কোনো পাল্টা উত্তর অপেক্ষা না করে নায়রা কথাটি বলে তড়িৎ বেগে ভিডিও কলটা কেটে দেয়। কিংজা নায়রার বিছানায় এসে বসে, তার হাতে প্লাস্টিকের এয়ার কন্টেইনার, পরনে কালো রঙের টপস আর প্লাজো, কোমর সমান চুলগুলো পনিটেল করে বাঁধা, চোখে একটি রূপালী ফ্রেমের গোল চশমা। কিংজা নায়রার পাশে বসে তাকে দেখছে আর ভাবছে, এমন একটা কাহিনী হওয়ার পর আপু কিভাবে এতটা শান্ত? মনে হচ্ছে সবকিছু স্বাভাবিক। যদিও বা সে ভালো করেই জানে নায়রা প্রচণ্ড রেগে রয়েছে, কিন্তু তার পক্ষে তো রাগ নিয়ন্ত্রণে রাখা সম্ভব না। কিভাবে রাগ নিয়ন্ত্রণে রাখছে? কিভাবে? নায়রা ফোন স্ক্রল করতে করতে বলল, কি এত ভাবছিস? কিংজার কল্পনা জল্পনার ইতি ঘটানোর জন্য নায়রার একটা প্রশ্নে যথেষ্ট ছিল। এত স্বাভাবিক প্রশ্ন যে ছুরির মতো ধারালোভাবে করা যায়, তাই ইয়ানাত আফরিন নায়রা ছাড়া আর কারো পক্ষে মনে হয় সম্ভব নয়। যাকে এসব আর না ভেবে কিংজা মেয়েকে হাসি দিয়ে বলে, কিছু না আপু, খালামণি তোমার জন্য ব্রাউনি পাঠিয়েছে, এই নাও। নায়রার সামনে কন্টেইনারটা ধরে বলল, আমার এখন খেতে ইচ্ছে করছে না, তুই খা। নায়রার কথায় কিংজার মুখটা চোপসানো বেলুনের মতো হয়ে গেল। জিজ্ঞাসু গলায় শুধালো, কিন্তু তুমি তো খাওয়ার জন্যই বানিয়েছ, তাহলে এখন খাবে না কেন? বললাম তো খেতে ইচ্ছে করছে না, ফ্যাস ফ্যাস কম কর। ধমকের সুরে নায়রা বলে। কিংজা নায়রার ধমক গায়ে না মেখে বলল, কাল থেকে তো না খেয়ে আসো, এতক্ষণ না খেয়ে থাকলে যদি উপমার মতো। নায়রা এ পর্যায়ে মোবাইলের থেকে দৃষ্টি সরিয়ে কিংজার দিকে দৃষ্টিপাত করে শীতল চোখে তাকিয়ে ধারালো কণ্ঠে বলে, শোন, আমি উপমা নই যে 17-18 ঘন্টা না খেয়ে থাকলে অজ্ঞান হয়ে পড়ে থাকবো। আমি মেন্টালি এবং ফিজিক্যালি স্ট্রং। উপমা নামটা শুনে কিংজার মনে পড়ে যায় কিছুক্ষণ আগের কথা। কিংজা পানি পান করার জন্য মিমি আর লাড্ডুকে ঘরের মধ্যে লক করে অতঃপর বাইরে এসেছিল। 2 তলার করিডোরে এসে দেখে শুদ্ধ ভাইয়া জেসমিন বেগমের ঘরের দরজা ধাক্কা দিচ্ছে, যেন দরজাটা ভেঙে ফেলবে। কিংজা তড়িঘড়ি করে শুদ্ধর কাছে এসে জিজ্ঞেস করলো, ভাইয়া আপনি এভাবে দরজা ধাক্কাচ্ছেন কেন? না, বিপরীতে কোনো উত্তর দেয় না শুদ্ধ, বরঞ্চ নিজের শরীরের সর্বোচ্চ শক্তি দিয়ে দরজা ভাঙার প্রয়াস চালাচ্ছে। কিংজাও আর কিছু না বলে থ মেরে দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ পর শুদ্ধ দরজা ভাঙতে সক্ষম হয়। দরজা ভাঙার পর আর এক মুহূর্ত বাইরে দাঁড়ালো না, সোজা ঘরের মধ্যে চলে গেল। শুদ্ধর পিছু পিছু কৌতূহলবশত কিংজাও ঘরে প্রবেশ করে। জেসমিন বেগম তালপাখার হাতল দিয়ে সামনে মেরে যাচ্ছে উপমাকে। এদিকে উপমা নির্লিপ্তভাবে দাঁড়িয়ে আছে আর নীরবে অশ্রু বিসর্জন দিচ্ছে। কি আশ্চর্য, এই মেয়ের গায়ের ব্যথা লাগছে না নাকি? জান ভিতর প্রবেশ করে বাস পাখির মতো সোমারে জেসমিন বেগমের হাত থেকে পাখাটা নিয়ে নিল। জেসমিন বেগমের সামনে এসে দাঁড়িয়ে উপমাকে তার সামনে আগলে ঝাঁঝিয়ে বলল, কি হচ্ছে এইসব? তুমি এভাবে ওকে মারছো কেন? রাগে জানের কপালের রগ দপদপ করছে, চোখ দুটো অতিরিক্ত রাগের দরুন রক্তবর্ণ ধারণ করেছে। সে চল শক্ত করে দাঁড়িয়ে আছে জেসমিন বেগমের সামনে। জেসমিন বেগমের চোখে মুখে কেমন রাগের ছড়াছড়ি। শুদ্ধ স্বর বলছে, ওকে আমি আজকে মেরেই ফেলবো। না, যা মেরেছে অনেক, আর ওর বয়সী বা কত, যা করেছে বুঝে শুনে করেছে কি? শুদ্ধ, তুই সরবি কিনা বল। তোর তো সাহস হয় কিভাবে আমার হাত থেকে পাখা কেড়ে নেওয়ার? সাহসের কি দেখেছোটা কি? আপনারা থামুন তো। উপমা জ্ঞান হারিয়েছে মনে হয়। কিংজার কণ্ঠস্বর শুনে জেসমিন বেগম ওর দিকে তাকায়। মুহূর্তে জ্বলন্ত অগ্নিশিখার পানির ফোঁটা পড়লে যেমন আগুন নিভে যায়, ঠিক তেমনি জেসমিন বেগম ক্রোধের আগুন দাপ করে নিভে গেল।
জেসমিন বেগমের দৃষ্টি অনুসরণ করে জান তাকিয়ে দেখে উপমা মেঝেতে পড়ে আছে আর তার চোখ দুটো বুজে রয়েছে। ওর পাশে বসে কিংজা ওকে ডেকে যাচ্ছে। জেসমিন বেগম আতঙ্কিত হয়ে ছুটে এসে মেয়ের মাথা কোলের মধ্যে নিয়ে ফুপিয়ে কেঁদে বলল, এই উপমা, কি হয়েছে? হায় আল্লাহ, এই আমি কি করেছি? আমি আমার মেয়েকে মেরে ফেললাম? জান দুই বাহু বুকে ভাঁজ করে এমন আহাজারি দেখে বলল, একটু আগেই তো বলেছিলে মেরে ফেলবে, এখন হঠাৎ কি হলো? মরে গেলে তো ভালোই হয় তোমার জন্য। জেসমিন বেগম কাঁদতে কাঁদতে বললেন, ওটা তো আমি আগে বলেছি, কথার কথা। জান কিংজার দিকে তাকে গম্ভীর কণ্ঠে আদেশ করে, আর তুমি এইভাবে স্ট্যাচু হয়ে বসে না থেকে নিচে যাও। সেখানে যে নাটক হচ্ছে তার অভিনেতা অভিনেত্রীদের বলো উপমা সেন্সলেস হয়ে গিয়েছে। জান আর সেখানে দাঁড়ালো না, ঘর থেকে প্রস্থান করে বোধহয় নিজের ঘরে গিয়েছে। কিংজারও আর পানি পান করা হলো না, আর না মিমি লাড্ডুকে ঘর থেকে বের করা হয়েছে। মিমি লাড্ডুর কথা মনে এলে লাফ মেরে নারার ঘর থেকে ছুটে বেরিয়ে গেল কিংজা। এতক্ষণ নির্ঘাত ওই লাড্ডু ভ্যাভা শুরু করে দিয়েছে। কিংজাকে এভাবে ঘর থেকে বেরিয়ে যেতে দেখে নারা মনে মনে বলল, পাগলের কারখানা যত সব। দক্ষিণের সবচেয়ে কর্নারের ঘর, ঘরের প্রতিটি কোণায় আভিজাত্যের ছোঁয়া। বর্গাকার ঘরটি আকারে যথেষ্ট বড়। ঘরটির দেয়ালে অফ হোয়াইট রঙের প্রলেপ। সমস্ত দেয়ালের গায়ে স্থির চিত্ত ফ্রেমে বাঁধিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে সুসজ্জিতভাবে। যদিও বা 6টা স্থির চিত্তে একটা মানবের বিভিন্ন রকমের মুখভঙ্গিমার। এছাড়া ঘরের উত্তর পাশটায় ছোট বই ভর্তি একটা বুক সেলফ রয়েছে। তার পাশে স্টাডি টেবিল, যা খুবই সযত্নে গুছিয়ে রাখা। স্টাডি টেবিলের পাশে একটা বেড। দক্ষিণের ঘরটিতে, বারান্দাটাও দক্ষিণে। বারান্দার দরজা খানিকটা দূরে একটা বড় ডিভান। ডিভানের বিপরীত প্রান্তে কাভার্ড। মোদ্দা কথা, লাড্ডু জুলেখা মহলে যতগুলো ঘর দেখেছে তার মধ্যে এই ঘরটাই সবচেয়ে সুন্দর, এমনকি তার নায়রা আপুর ঘরের থেকেও বেশি সুন্দর। ওই এ বাড়িতে যতগুলো ঘর দেখেছে সবগুলো ঘরই একই ধাঁচের, শুধু এই ঘরটা ব্যথিত। তবে এসব কিছু ছাপিয়ে লাড্ডুর ঘুরে ফিরে চোখ যাচ্ছে এক জায়গায়, কাঁচের শোকেসের মধ্যে সাজানো খেলনা পিস্তলগুলোর দিকে। মনে হচ্ছে শোকেসটা খুলে পিস্তলগুলো লুট করে নিতে, কিন্তু তার পক্ষে তো সেটা সম্ভব না, কারণ জান যে তার 2 হাত বদ্ধ করেছে রশি দ্বারা, মুখে টেপ দিয়ে আটকে রেখেছে যাতে সে কথা বলতে না পারে। তুই আমার রুমে কেন এসেছিস? জানের এমন শান্ত শীতল প্রশ্নের বিপরীতে লাড্ডু শুধু গাইগুই করা ছাড়া উপায় নেই। সে শুধু গাইগুই করছে। জান ওর অমন উদ্ভট আওয়াজ শুনে পুনরায় প্রশ্ন ছুড়ল, টেপ খুলে দেব? চিল্লাবি না তো? লাড্ডু ডানে বামে নাসূচক মাথা নাড়ালে জান একটা লাড্ডুর মুখে টেপ খুলে দেয়। এবার বল, কি সমস্যা? অপরিচিত মানুষদের সাথে আপনি আপনি করে কথা বলতে হয়, জানেন না? স্কুলে শেখায়নি আপনার? তোর স্কুলেতে শিখিয়েছে আপনি আগে করে কথা বলা, তাই এটা শিখেনি যে কারো রুমে তার পারমিশন ছাড়া ঢুকতে নেই। আর তোকে বারবার নিষেধ করার পরেও তুই আমার শোকেসে হাত দিয়েছিস। বল, সমস্যা কি? সমস্যা কিছুই না, আপনিও তো আমাদের ঘরের দরজার বাইরে থেকে খুলেছেন, আমি কি আপনাকে খুলে দিতে বলেছি? বারে, তুই যে পুরো বাড়ি সারের মতো চিৎকার করে মাথায় তুলছিলি, বারবার বলছি দরজা খুলতে। লাড্ডু মুখে ভেংসি কেটে বলল, আমি কিংজা আপুকে বলেছিলাম, আপনাকে না। জান এবার লাড্ডুকে খানিকটা ধমকে সুরে বলে, এই রসগোল্লা, এত বড় বড় কথা কোথায় শিখেছিস? বারবার আপনি আমাকে রসগোল্লা কেন বলছেন? আমার নাম লাড্ডু। এ পর্যায়ে জানের মুখে ফিসেল হাসি দেখা যায়। এই গোলগাল নরম তুলতুলে বাচ্চাটাকে খেপাতে তার বেশ ভালো লাগছে। মুখে পূর্বের অনুরূপ গাম্ভীর জেনে জান বলল, দেখতে তো রসগোল্লার মতো, তাহলে লাড্ডু কেন বলবো? লাড্ডু তার বন্ধনকৃত হাত দুটো মাথার ওপর হ্যাঙ্গার ঝুলানোর মতো করে বলল, এটা আমার ডাকনাম। জান লাড্ডুর বন্ধনকৃত হাত দুটো মাথার ওপর থেকে নিচে নামে বলল, আচ্ছা, কে দিয়েছে তোর এমন ডাকনাম? নায়রা আপু। জানের ঠোঁটের কোণে আবার খেয়ে গেল রহস্যময়ী হাসি। তোর আপু যে তোর নাম লাড্ডু রেখেছে, তার সাথে তো তোর চেহারার কোনো মিল নেই। লাড্ডু তো গোল আর হলুদ রঙের, কিন্তু তুই তো গোল গাল আর সাদা ধবধবে, আবার রসগোল্লার মতো নরম তুলতুলে, খালি মনে হয় চটকে দেই। লাড্ডু মুখটাকে কাছুমুছু করে অনুরোধের সুরে জানকে বলে, ও ভাইয়া, হাতের বাঁধনটা খুলে দাও না, আমি আর তোমার ঘরে জীবনও আসবো না। জান নাসূচক মাথা নাড়িয়ে বলল, তুই যে ছপিসটা ভেঙেছিস, জানিস ওটার দাম কত? লাড্ডু নাসূচক মাথা নাড়ালে জান আবার বলে, 4000 টাকা। আগে 4000 টাকা দিবি, তারপর তোকে ছাড়বো।
শোপিসের দাম শুনে লাড্ডুর চোখ দুটো রসগোল্লার মতো বড় বড় হয়ে গেল। এত দাম? এতটুকু একটা জিনিসের এত দাম? জান চোখ দুটো বন্ধ করে 2 আঙুল দ্বারা কপালে মাসাজ করতে করতে বলে, আমার রুমে যা যা দেখছিস সবই মূল্যবান। শোকেসের ভেতরে ওই খেলনা পিস্তলগুলো বন্ধনকৃত হাতের আঙুল দ্বারা ইশারা করে লাড্ডু। জান সেদিকে না থেকে বলল, ওইগুলো আমার কাছে অমূল্য। বেচারা ছোট মস্তিষ্কের লাড্ডু মনে হয় জানে না অমূল্য এর আবিধানিক অর্থ, তাই সে পুলকিত হয়ে বলল, তাহলে পিস্তলগুলো আমাকে দাও না, তোমার কাছে তো ওগুলো কোনো মূল্য নেই। লাড্ডুর এমন হাস্যরসাত্মক কথা শুনে হো হো করে হেসে দেয়। কি বলে এই ছেলে? হাসতে হাসতে বলে ওঠে, যা কৌতুক শোনানোর জন্য তোকে ছেড়ে দিলাম। জান দরজার কাছে গিয়ে লক খুলে দেয়। যা ভাগ এখন, আমার হাতের বাঁধন। জান হাই তুলতে তুলতে বলে, বাইরে গিয়ে কার কাছ থেকে খুলে নিস। লাড্ডু হাসিচোখ মাথা নেড়ে দৌড়ে জানের ঘর থেকে বের হয়ে যায়। জান লাড্ডুর যাওয়ার পানে তাকে মৃদু হেসে বলে, এই রসগোল্লাটা অনেক কিউট, ওকে এবার থেকে জ্বালাতে হবে। তমসা আধার ঘনিয়ে আসছে অতীব শীঘ্রই। আকাশে ধূসর মেঘেরা হুড়মুড়িয়ে ডাকছে, এই বুঝি তারা ধরনীর বুকে বর্ষণ ঘটাবে। চারিদিকে দমকা শীতল হাওয়া বইছে, হাওয়ার তালে গাছের ডালপালায় নরম দেয়। আকাশের গাঢ় ধূসর বনের মেঘের গর্জন আরও ব্যতিব্যস্ত করে চলছে কর্মব্যস্ত মানুষদের। আকাশেতে ধূসর মেঘেরা ঢেকে দিয়েছে গোধূলি বেলার মিষ্টি সোনালি রোদ্দুর, যার দরুন পরিবেশ লাগছে সন্দেহ ঘনিয়ে আসার অনুরূপ আধার। নারা বাইরে তাকে এতক্ষণ ধরে সেসবই দেখছিল। বাড়ির শীতল দমকা হাওড়া জানালা গলিয়ে ঘরের সবকিছু এলোমেলো করে দেওয়ার প্রয়াস চালাচ্ছে। বাইরে থেকে আগত শীতল হাওয়া থেকে দুলিয়ে দিচ্ছে ঘরের কফি কালারের পর্দাগুলো। সেদিকে নায়রার কোনো খেয়াল নেই। সে নির্নিমেষ তাকে আছে প্রকৃতির পানে। নাহির নিঃশব্দে কক্ষে প্রবেশ করে নায়রার কাঁধে হাত রাখল। নরম সে জিজ্ঞেস করে, কি ভাবছিস বোন? নায়রা ঘাড় ঘুরিয়ে ভাইয়ের দিকে তাকিয়ে বলল, ভাবছি তো অনেক কিছুই ভাইয়া। কি? শুনলাম নিচতলা লিভিং রুমে সালিশ বিচার হবে, এখন আর এসব করে কী লাভ? নাহির কিছুতেই মানতে পারছে না তার আদরের বোনের সাথে এমন একটা অঘটন ঘটে গিয়েছে। বোনের মাথায় হাত বুলিয়ে প্রসঙ্গ টেনে বলল, কেরিয়ার নিয়ে ভাব এখন। আগে যেমন ব্যস্ততায় দিন কাটাচ্ছিস তেমন আবারও ব্যস্ততায় ডুবে যা, দেখবি সব ঠিক হয়ে গিয়েছে। ফোকাস অন ইউর স্টাডি। এরপর ভাই বোন দুজনে চুপ করে থাকে কিছুক্ষণ। নীরবতা ভেঙে নাহির আবারও বলে, তোকে আমি শুভ্রর থেকে 1000 গুণ ভালো ছেলের সাথে বিয়ে দেব, আই প্রমিস ইউ। নাহিরের কথায় নায়রা ম্লান হেসে বলল, আমি কিছুতেই মানতে পারছি না এই অপমানটা ভাইয়া। তুই বল, অপমানটা আমি কিভাবে ভুলবো? তার চেয়ে বড় কথা, যার সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল সে তার স্ত্রীকে নিয়ে আমার চোখের সামনে ঘুরে বেড়াবে, আর সেই স্ত্রী কিনে আমার ফুফাতো বোন। একই বাড়িতে আমরা থাকবো। আমি পারবো না ওদের দুজনকে একসাথে দেখতে, বিশ্বাস কর। বারবার মনে পড়বে জাইন আমাকে রিজেক্ট করেছে, আমার আত্মসম্মানে আঘাত করেছে। তোর গ্রাজুয়েশন কমপ্লিটের আর কমাস বাকি আছে, 3 মাস না? কিন্তু কেন? তোকে ঢাকা পাঠাবো তাই। হোয়াট? সন্ধেবেলা মাগরিবের পর জাইন আর উপমার কর্মকাণ্ডের বিচার হয়েছিল নিচতলা লিভিং রুমে। প্রায় বাড়ির প্রত্যেক সদস্যরা উপস্থিত, কেবল জান, নায়রা আর নাহিদ বাদে। নাহিরা নায়রা দুজনে ঘর থেকে বের হয়নি, যে যার ঘরে কপাট লাগিয়ে বসেছিল। তাদের কথা হচ্ছে শাস্তি দেওয়া হবে জাইন আর উপমাকে। তারা সেখানে গিয়ে কি করবে? তাদের তো কোনো কাজ নেই। আর অপরদিকে বাড়ির ছোট ছেলে জান, সেই বিকেলবেলা বাড়ির চৌকাট পেরিয়ে 8টা বাজতে চলল, তা বাড়ি ফেরার নাম নেই। প্রতিকূল আবহাওয়ার মধ্যেও সে তার সিদ্ধান্তে অনড়। অবশ্য এইসব কর্মকাণ্ড বাড়ির সদস্যদের কাছে নতুন কিছু না, 10 বছর ধরে তারা এসব দেখে অভ্যস্ত। জাইন ও উপমার কর্মকাণ্ডের বিচারে জুলেখা বেগম খুবই চতুরতার সাথে তার রায় প্রদান করেন এবং তার সাথে শাস্তিরও নিদারুণ ব্যবস্থা করেন। তার সিদ্ধান্ত একটাই, জান উপমা যেহেতু বিয়ে করেই ফেলেছে, তাহলে বাড়ির কারোর হাতে আর কিছু করার নেই, বরং এই ঘটনা নিয়ে নিজেরা নিজেদের মধ্যে ঝামেলা যত বাঁধাবে, বাইরের মানুষ আরও মজা নেবে। এছাড়া বাইরের মানুষ তো আর কম কথা শোনাচ্ছে না। তাই জুলেখা বেগমের মত এক, তাদের বৈবাহিক সম্পর্ক মেনে নেয় এবং বাড়ির প্রত্যেকে যেন সম্পর্কটা মেনে নেয়। 2, শাস্তি স্বরূপ তারা দুজন বাড়ির অন্যান্য সদস্যদের মতো একই টেবিলে খেতে পারবে না। তাদের খাবার সার্ভেন্ট দিয়ে উপরে পাঠানো হবে। এমনকি উপমার সংসার হবে তার স্বামীর ওই ঘরটুকুই। এই বাড়ির কোনো কিছুতে তাদের কোনো অধিকার নেই, কেবলমাত্র জাইনের ঘর ব্যতীত। এই যে শাস্তিটুকু যে তাদের জন্য যথেষ্ট, তা জুলেখা বেগমের সুকৌশল মস্তিষ্ক ভালোভাবেই জানে।
এই গল্পটা অনেক সুন্দর। আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব গল্পটা শেষ পর্যন্ত দেখার জন্য। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। পরবর্তী পার্ট খুব শীঘ্রই আসবে।